বন্ধুরা, আরজিকর কাণ্ড নিয়ে কার্যত উত্তাল হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। সাধারণ মানুষও রাজনৈতিক রং ছেড়ে রাস্তায় নেমেছে এবং এই সরকারের বিরুদ্ধে, এই রাজ্যে যে নারী সুরক্ষা নিয়ে এই সরকারের ব্যর্থতা, তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হচ্ছে। কিন্তু তার মাঝখানে একটা প্রশ্ন অত্যন্ত কঠোরভাবে উঠে আসছে যে বাংলায় এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু এই নিয়ে একেবারে যেন নিশ্চুপ কেন্দ্রীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তারা কি বাংলা নিয়ে একটুও ভাবিত নয়? নাকি বাংলার এই পরিস্থিতিতে বাঙালির যেখানে এই অবস্থা, সেখানেও শুধুমাত্র রাজনীতির দিকে তাকিয়ে তারা এখনও চুপ করে আছেন? নাকি যে তত্ত্বটা বাজারে আছে সেটাই সঠিক, সেটা হচ্ছে যে সেই সেটিংয়ের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তারা সামান্যতমও ডিস্টার্ব করতে চায় না? এই নিয়ে প্রশ্ন যখন প্রবল হচ্ছে, তখন দিল্লি থেকে কিন্তু বাংলায় ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি করা নিয়ে বড় আপডেট সামনে এলো। এই রাজ্যের নেতারা যতই প্রধানমন্ত্রী থাকুন, কথা বলতে বেশি বেশি কমফোর্ট ফিল করেন সেটা হচ্ছে অমিত শাহের সঙ্গে। তাদের দাবি দাওয়া, ক্ষোভ বিক্ষোভ সমস্ত কিছু কিন্তু অমিত শাহের দরবারে গিয়েই তারা বেশি করে বলে আসেন। আর সেই অমিত শাহ কিন্তু এবারে বুঝতে পেরেছেন, এবারে কনভিন্সড যে বাংলায় কিন্তু বড় কিছু অ্যাকশনের টাইম এসছে। যদি বাংলায় অ্যাকশন নেওয়া না হয়, এই রাজ্যে বিজেপির অবস্থান কিন্তু রাজনৈতিকভাবে ক্রমশ ভঙ্গুর হবে, সঙ্গীন হবে। অন্যদিকে অমিত শাহ যখনই এই কড়া পদক্ষেপের কথা ভাবছেন, তখন তার বিরোধী মত পোষণ করছে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য দুই গুরুত্বপূর্ণ সদস্য। একজন হচ্ছেন রাজনাথ সিং, একজন হচ্ছেন নীতিন গডকরি। দুজনকেই অপেক্ষাকৃত নরম সরম নেতা মনে করা হয় এবং মমতাপন্থী নেতা মনে করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের অদ্ভুত ভালো একটা সম্পর্ক রয়েছে এবং বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকুন, কিন্তু রাজনাথ সিং বা নীতিন গডকরি এদের কারোর হাতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক, নরেন্দ্র মোদী অমিত শাহকে সরিয়ে দেওয়া হোক, এই রকম দাবি কিন্তু খোদ তৃণমূল নেত্রীর কাছ থেকে অনেকবার উঠেছে। ফলে এই দুই নেতা কেন হঠাৎ বিদ্রোহী হয়ে উঠলেন, কেন তারা যেটা অমিত শাহ চাইছেন তার বিপক্ষে মত পোষণ করছেন, সেই নিয়ে একটা কিন্তু জল্পনা বাড়ছে। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই শাহ বনাম রাজনাথ গডকরির যে যে কন্ট্রোভার্সিয়াল জায়গাটা রয়েছে, সেটা কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে এসছে, তার দৃষ্টিগোচর করা হয়েছে। এবং সবথেকে বড় যে আপডেটটা আসছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু না অমিত শাহ, না রাজনাথ সিং, না নীতিন গডকরি বাংলা নিয়ে ঠিক কী করা উচিত এইটা ভাবনা চিন্তা করা এবং তার রিপোর্ট পেশ করার দায়িত্ব দিয়েছেন এমন একজনকে, যিনি মন্ত্রিসভার সদস্য নন, অথচ বাংলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তিনি কিন্তু হোল্ড করেন। তিনি এই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমানে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। হঠাৎ সবাইকে ছেড়ে দিয়ে জগদীপ ধনকরকেই কেন এই ভারটা দেওয়া হলো? আর সত্যিই কি বাংলায় ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি হবে? নাকি নাকি ওই রাজনীতির রুটি সেঁকতে সেঁকতে আলটিমেটলি বাংলায় সেটিংয়ের তত্ত্বটায় আরও বেশি করে উঠবে? ঠিক কী চলছে দিল্লিতে এই মুহূর্তে বাংলাকে নিয়ে ভাবনা চিন্তা, কী ইনপুট গেছে এবং কোথায় গিয়ে কনফিউশনটা হচ্ছে, আর কেনই বা জগদীপ ধনকরের উপরই সমস্ত দায়িত্বটা ছাড়া হচ্ছে, তার পুরোটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন যে এই রাজ্যের দুজন গুরুত্বপূর্ণ নেতা, রাজ্য স্তরের নেতা, তারা কিন্তু রিসেন্টলি অমিত শাহের সঙ্গে বৈঠক করে এসেছেন এবং অমিত শাহ কিন্তু প্রথম থেকেই বাংলা নিয়ে একটা কড়া নজরদারি রাখছেন। আরজিকর কাণ্ডের পর তিনি তার স্বরাষ্ট্র দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে যে প্রত্যেক ২ ঘণ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সেইটা নিয়ে কিন্তু আপডেট চাই। এবং এই অবস্থায় যখন বাংলার এই দুজন নেতা, একদম শীর্ষ স্তরের ২ নেতা গিয়ে বৈঠক করেন তার সঙ্গে, তারা কিন্তু বাংলার পরিস্থিতি বোঝান এবং বাংলায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নতুন করে বোঝাবার কিছু নেই। এর সাথে সাথে যেটা রাজনৈতিক জায়গা সেইটা কিন্তু তারা পৌঁছে দিয়ে এসছেন। তারা পরিষ্কার বলেছেন যে বাংলার মানুষ এক্সপেক্ট করছে কেন্দ্রীয় সরকার এবার কড়া পদক্ষেপ নেবে, আর সত্যিই যদি কড়া পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বাংলায় আগামী দিনে বিজেপির পথ চলা কিন্তু রীতিমতো কঠিন হয়ে যাবে। কেননা যেভাবে সেটিং তত্ত্বটা জেঁকে বসছে, সেই জায়গা থেকে মানুষের আস্থা বিজেপির দিকে নিয়ে আসা অত্যন্ত কঠিন হবে এবং বিজেপির ভোট ব্যাংক বাড়ানো কিন্তু কঠিন হবে। ফলে তারা কিন্তু তাদের জায়গাটা, বাংলার রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট করে দিয়ে এসছেন। এবার অমিত শাহের কাছে ৩টে জায়গা তৈরি হয়ে গেছে, ৩টে ইনপুট এসে গেছে, যে কারণে তিনি এবারে কনভিন্সড হয়ে গেছেন। নাম্বার 1, এই যে বাংলার রাজনৈতিক অবস্থানটা, এই ২ শীর্ষ নেতা, একদম শীর্ষ স্তরের নেতা, আবারও বলছি, আমি নামটা শুধু বলছি না, তারা যখন বলেছেন সেই ইনপুট তার কাছে চলে গেছে। এর পাশাপাশি তার কাছে স্বরাষ্ট্র মন্ত্রকের বা আইবির ইন্টেলিজেন্স আছে, সেখানে দেখা যাচ্ছে
যাচ্ছে যে বাংলার পরিস্থিতি সত্যিই খারাপ এবং বাংলার মানুষ ক্রমশ ভরসা হারাচ্ছে এই সরকারের উপরে। তারা যে বাংলার মানুষের সুরক্ষা দিতে পারে না, এটা 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 কনফার্ম হয়ে গেছে। এবার এই জায়গা থেকে যদি কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সরকারও কোনো রকম এগিয়ে না আসে, একটা প্রশ্ন বাঙালির মনে উঠতে শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের অঙ্গরাজ্য নয়? পশ্চিমবঙ্গের এই খারাপ অবস্থায় কেন কেন্দ্র সরকার সেখানে ইন্টারভেনশন দেখাচ্ছেন না? এই জায়গাটা কিন্তু তার কাছে আইবি রিপোর্ট চলে এসছে। এবং ৩ নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যে আইবি রিপোর্ট আরও বলছে পশ্চিমবঙ্গের ঠিক পার্শ্ববর্তী জায়গা অর্থাৎ বাংলাদেশ, সেখানকার রাজনৈতিক অবস্থানের জন্য পশ্চিমবঙ্গ কিন্তু অ্যাফেক্টেড হতে চলেছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে জেএমবি বা অন্যান্য মৌলবাদীরা ঢুকতে চলেছে। এর একটা কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই রাজনৈতিক কারণে সেখানে এরা ঢুকে গেছে, স্লিপার সেল হিসেবে রয়েছে। ২ নম্বর জায়গা যেটা হচ্ছে যে প্রচুর সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গগুলো দিয়ে তারা কিন্তু ভারতবর্ষে ঢোকা শুরু করেছে। এবং ৩ নম্বর একটা বর্ডারের বিস্তারিত জায়গা রয়েছে যেখানে ৭২টা চৌকি বানানোর দরকার আছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেখানে জমি দিচ্ছে না বলে সেখানে কিছুতেই ওয়াচ টাওয়ারটা বসানো যাচ্ছে না। ফলে বিএসএফ যতই চেষ্টা করুক, এখানে কিন্তু উগ্রপন্থা ঢুকছে, এখানে কিন্তু বহির্শক্তি ঢুকছে, যেটা পরবর্তীকালে ভারতের রীতিমতো মাথা ব্যথার কারণ হবে। আর তাই অমিত শাহ কার্যত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে পশ্চিমবঙ্গ নিয়ে একটা কড়া পদক্ষেপ নেবেন। তিনি একটা বিশেষ কাজ করছেন, সেটার জন্য অপেক্ষা করছেন। সেই রিপোর্ট তার হাতে এলেই ৩৫৫ করবে না ৩৫৬ করবে, সেই জায়গাটায় যাবেন। দেখুন, ৩৫৫ এবং ৫৬-র মধ্যে যেটা বেসিক ডিফারেন্স হচ্ছে, ৩৫৬ মানে সরাসরি রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া এবং সোজা কথায় সরকারের সমস্ত ভারটা কেন্দ্রের হাতে চলে যাওয়া, যেটা নীতিগতভাবে বিজেপি বিরোধী। অন্যদিকে ৩৫৫ মানে রাজ্যের বাকি জিনিস রাজ্য সরকারের হাতে থাকবে, শুধু পুলিশ প্রশাসনটা কেন্দ্র নিয়ে নেবে। কিন্তু সেক্ষেত্রে শর্ত হচ্ছে যে এই পুলিশটা নেওয়া হচ্ছে, এই অ্যাডমিনিস্ট্রেশনটা নেওয়া হচ্ছে তার একটাই কারণ, এই রাজ্য সরকার যাতে কোনোভাবে পড়ে না যায়। অর্থাৎ পুলিশ তো চলে আসবে কিন্তু রাজ্য সরকারটা তৃণমূলই চালাবে। তো কোন জায়গাটায় সিদ্ধান্ত নেবেন সেটা একটা বিশেষ কাজের জন্য তিনি অপেক্ষা করছেন, বিশেষ রিপোর্টের জন্য অপেক্ষা করছেন, সেটা পরবর্তী কোনো প্রতিবেদনে বলবো। কিন্তু অমিত শাহ কনভিন্স যে এবার আর পশ্চিমবঙ্গ নিয়ে চুপ করে বসে থাকা জায়গা নেই, পশ্চিমবঙ্গ নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। একদিকে তো পশ্চিমবঙ্গবাসী ক্ষতিগ্রস্ত হবে এবং সেই রাগটা সমস্তটা বিজেপির উপর এসে পড়বে, যেটা বিজেপিকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু অমিত শাহ কনভিন্স হলেও এই ব্যাপারটায় বাধা দিচ্ছেন দুজন, একজন হচ্ছেন রাজনাথ সিং, একজন নীতিন গডকরি। কেন বাধা দিচ্ছেন? দেখুন, রাজনাথ সিংয়ের যেটা বক্তব্য হচ্ছে যে রাজনাথ সিংয়ের উপর বেসিক্যালি দায়িত্ব পড়ে যখন লোকসভা বা রাজ্যসভায় কোনো বিল পাস হয় বা কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তখন যারা বিরোধী দল রয়েছে সেই বিরোধী দলের সঙ্গে কথা বলে যাতে তারা কেন্দ্রীয় সরকারের পক্ষে ভোটিংটা করেন, অ্যাটলিস্ট অপোজটা না করেন, অপোজ করলেও ভোটিংয়ের সময় যেন না থাকেন, মানে যাতে বিলটা পাস করানো যায়, সেই জায়গাটা বিরোধীদের সঙ্গে কথা বলা। এবং যে কজন নেতা নেত্রী, বিরোধী নেতা নেত্রীর সঙ্গে কথা বলতে হয় তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই কেন্দ্রে এখন বিজেপির অবস্থান খুব একটা পাকাপোক্ত নয়, যদিও এনডিএ সরকার চলছে কিন্তু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে আগে যেটা হতো, লোকসভাতে সহজেই বিলটা পাস করিয়ে নিয়ে যেত, রাজ্যসভাতে করা যেত না। এখন কিন্তু লোকসভা রাজ্যসভা দুই জায়গাতেই একটা ট্রাভেলের জায়গা রয়েছে। তো এই অবস্থায় যদি বাংলা নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আগামী দিনে তৃণমূলের সঙ্গে যে কথা বলার জায়গাটা, যে লিয়াজোর জায়গাটা, সেটা তো ধ্বংস হয়ে যাবেই। তার পাশাপাশি এই জায়গাটাকে কাজে লাগিয়ে ইন্ডি জোট কিন্তু এখন যথেষ্ট শক্তিশালী হয়ে রয়েছে, অন্তত এই টার্মের জন্য হয়ে রয়েছে। অন্যান্য যারা বিরোধী দল রয়েছে তাদের সঙ্গে কথা বলাটাও মুশকিল হয়ে যাবে। ফলে এই সরকার চালানোর ক্ষেত্রে যে কূটনৈতিক জায়গাটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হবে। আর যেহেতু সেই জায়গাটা তার বড় একটা রেসপন্সিবিলিটি রয়েছে, সেই কারণে কিন্তু তিনি এই জায়গাটায় বেঁকে বসেছেন যে এই বিরোধী ঐক্যের জায়গাটা, যেটা আদর্শগত নীতিগত সমর্থন বিরোধীদের পাওয়া যেত, তারা কিন্তু অন্ধভাবে এবার এই সরকারের বিরোধিতা করতে শুরু করবে এবং সেই ক্ষেত্রে লোকসভা বা রাজ্যসভায় বিল পাস করানো এবং সরকারের এগিয়ে যাওয়া সেই জায়গাটা মুশকিল হবে। অন্যদিকে নীতিন গডকরি, তিনি কেন এটার বিরোধিতা করছেন? তার বক্তব্য হচ্ছে যে সংঘ পরিবারই বলুক, বিজেপি বলুক, তাদের একটা ঘোষিত নীতি হচ্ছে তারা কিন্তু রাষ্ট্রপতি শাসন বা কোনো নির্বাচিত সরকারকে ডিস্টার্ব করা, এই জায়গা থেকে তারা দূরে থাকবে। কেননা বিজেপির একটা বড় অস্ত্র হচ্ছে যে এমার্জেন্সি। কংগ্রেস আমলে, ইন্দিরা গান্ধীর আমলে যে এমার্জেন্সি হয়েছিল সেটা, এবং কংগ্রেস আমলে কতবার এই অনৈতিকভাবে রাষ্ট্রপতি শাসন জারি করে সেই জায়গাটায় দখল নিয়েছিল, এটা কিন্তু বিজেপি হাইলাইট করে এবং প্রমাণ করার চেষ্টা করে বিজেপি কতখানি গণতান্ত্রিক পরিস্থিতিতে, পরিবেশে
দেশটা চালাচ্ছে। এখন যে মুহূর্তে বাংলায় এই ধরনের কড়া স্টেপ নেওয়া হবে, সেটা কিন্তু বিজেপির ঘোষিত নীতি থেকে অনেকটা সরে আসা হবে। ফলে ভবিষ্যতে এটা বিজেপির জন্য একটা বড় সেটব্যাক হতে চলেছে। এই দাগটা তিনি গায়ে লাগাতে চাইছেন না, আর সেই কারণেই তিনি বাধাটা দিচ্ছেন। এবং তার বক্তব্য হচ্ছে, যেহেতু তিনি সংঘ পরিবারেরও অত্যন্ত ঘনিষ্ঠ, যে সংঘ পরিবারও কিন্তু এই জায়গাটাকে এন্ডোর্স করে না। ফলে সেই জায়গায় পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা আইন আদালতের মাধ্যমে যেভাবে হচ্ছে হোক, দলীয়ভাবে তার প্রতিবাদ প্রতিরোধ হোক, কিন্তু এই সরাসরি পুলিশ নিয়ে নেওয়া ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি করা, এই জায়গাটা কিন্তু মোটেই সঠিক হচ্ছে না। ফলে সেখানে একটা পরিষ্কার স্প্লিট দেখা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। একদিকে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যদিকে কিন্তু রাজনাথ সিং এবং নীতিন গডকরি। ফলে এই যে টাসেলের জায়গাটা, এই যে মতভেদের জায়গাটা তৈরি হয়েছে, এই নিয়ে দরবার পৌঁছেছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এখন নরেন্দ্র মোদীর একটা ব্যাপার হচ্ছে, তিনি সরকার পরিচালনার ক্ষেত্রে দেশের উন্নয়নের জন্য যে জায়গাটা রয়েছে বা বহির্বিশ্বে ভারতের যে জায়গাটা রয়েছে, সেই নিয়ে কিন্তু বেশি কনসেন্ট্রেট করেন। এই নিরাপত্তাজনিত ব্যাপার, এই কূটনৈতিক জায়গাগুলো কিন্তু তিনি বেশিরভাগটাই ছেড়ে দিয়েছেন অমিত শাহের কাছে। ফলে এই যে টাসেলিংয়ের জায়গাটা এসেছে, এই যে স্প্লিটের জায়গাটা এসেছে, এইখানে সরাসরি হ্যাঁও বলছেন না, নাও বলছেন না নরেন্দ্র মোদী। কেননা যে তিনজন এই ব্যাপারটাকে নিয়ে বিতর্ক করছেন বা এই জায়গাটায় মতভেদের জায়গা আসছে, তারা তিনজনই কিন্তু নরেন্দ্র মোদী মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, এবং নরেন্দ্র মোদী পার্সোনালি তাদের অত্যন্ত সম্মান করেন। ফলে কোন দিকে তিনি সিদ্ধান্ত নেবেন তিনি এখনও ঠিক করছেন না। আর এই জায়গাতেই এবার পিকচারে এন্ট্রি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের। তার উপরই মোটামুটি দায়িত্ব দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ নিয়ে কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত। অর্থাৎ যেটা অমিত শাহ চাইছেন সেই ৩৫৫ ৩৫৬ মতো কড়া পদক্ষেপ নেওয়া হবে, নাকি যেটা রাজনাথ সিং নীতিন গডকরিরা চাইছে যে কিছু একটা করা হোক, রাজনৈতিকভাবে সবই ঠিক আছে কিন্তু এই ধরনের কড়া পদক্ষেপে যাওয়া যাবে না। এবং এইটার দায়িত্ব দেওয়া হয়েছে জগদীপ ধনখড়কে। যে কারণে জগদীপ ধনখড়ের সঙ্গে আপনাদের মাথায় থাকবে যে এই রাজ্যের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের কালকে কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। এখন প্রশ্নটা আসছে যে জগদীপ ধনখড়ই কেন, অন্য কেউ নয় কেন? দেখুন, জগদীপ ধনখড়কে বেছে নেওয়ার একটা বড় কারণ হচ্ছে, এই মানুষটা এক নম্বর হচ্ছেন আইনজীবী। আইনটা খুব ভালো বোঝেন। যদি সত্যিই কিছু ইমপ্লিমেন্ট করতে হয় বা করার মতো না জায়গা থাকে, আইনের যে প্রভিশনটা সেটা নিয়ে কিন্তু তার এক্সপার্টাইজ কিছু বলার নেই। তিনি ওই জায়গাটা খুব ভালো বোঝেন। ২ নম্বর হচ্ছে সংবিধানের জায়গাটাও তিনি কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে বোঝেন। এবং দেখুন, এই রাজ্যের যখন রাজ্যপাল জগদীপ ধনখড় ছিলেন, তিনি কিন্তু মমতা সরকারকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন। এবং সেই সময় জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনেক অসুয়া তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি দেখিয়েছেন, এবং তাকে পদ্মপাল থেকে আরম্ভ করে অনেক ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করা হয়েছে। কিন্তু তিনি যে কাজগুলো করেছেন, সেখানে আইনের ফাঁক বা সংবিধানের ফাঁক বলে তাকে অ্যাটাক করার কোনো জায়গা ছিল না। সুতরাং যিনি এই জায়গাটা ডিল করে এসছেন, তিনি এই ক্ষেত্রেও ব্যাপারটাকে বেস্ট এক্সপার্টাইজ জায়গায় দিতে পারবেন। এটা হচ্ছে তাকে চুজ করার ১ নম্বর কারণ। ২ নম্বর যে জায়গাটা হচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গে তিনি দীর্ঘদিন ছিলেন এবং খুব কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা দেখেছেন, এখানে যদি পজিটিভ স্টেপ নেওয়া হয়, কড়া স্টেপ নেওয়া হয়, সেক্ষেত্রেই বা রাজনৈতিক ব্যাপারটা কোন দিকে যেতে পারে, কিভাবে মমতা ব্যানার্জির দল রিয়্যাক্ট করতে পারে, আর যদি নেওয়া না হয় তাহলেই কতখানি তারা ঝাঁপিয়ে পড়তে পারে, এই জায়গাটাও তিনি খুব ভালো বোঝেন। ফলে অনেক সময় আইন বা সংবিধান অ্যালাউ করলেও এই রাজনীতি বা বাস্তব ভূমিটা, সেটার অ্যানালিসিসটাও অত্যন্ত জরুরি, যে এক্সপিরিয়েন্সটা অলরেডি জগদীপ ধনখড়ের আছে। এবং ৩ নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখুন, যদি পশ্চিমবঙ্গ নিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিতে হয়, তাহলে যে বাধা দুটো পেরোতে হবে সেটার নাম হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা। লোকসভায় বিজেপি এদিক ওদিক করে এনডিএকে ধরে, অন্যান্য শরিক বন্ধুদের ধরে তারা ব্যাপারটাকে পাশ করলেও করে নিতে পারে, কিন্তু সেই রাজ্যসভাতে তৃণমূলের যথেষ্ট বড় স্ট্রেংথ রয়েছে এবং বিরোধীরা কিন্তু এখানে কার্যত আপার হ্যান্ডে আছে। সুতরাং সেই জায়গাটাকে হ্যান্ডেলিং করার কি জায়গা থাকবে, এই জায়গাটা অ্যানালিসিস করতে পারেন কে সবথেকে ভালো? তিনি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান, যিনি দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাই কার্যত জগদীপ ধনখড়ের উপর ছেড়ে দেওয়া হয়েছে পুরো ব্যাপারটাকে নিয়ে অ্যানালিসিস করা, এবং কোন পথে কেন্দ্রীয় সরকার এগোলে সেখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ যে জায়গাটা চাইছে, যে মমতা সরকারকে রীতিমতো ঝুঁকির মুখে ফেলে দিক, রীতিমতো চাপে রেখে দিক, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার চাইছে এই যে রাষ্ট্রপতি শাসন বা এমার্জেন্সি নিয়ে যে জায়গাটা আছে, সেই জায়গা থেকে কাদা লাগবে না। এই সলিউশনের জায়গাটা কিন্তু জগদীপ ধনখড়ের হাতে রাখা হয়েছে।
এবার এত কিছু ঘটে যাচ্ছে, এই রিপোর্ট কি তৃণমূলের কাছে নেই? অবভিয়াসলি তৃণমূলের কাছে এই রিপোর্ট আছে। তার ফলে দেখুন পরশুদিন সন্ধ্যে থেকেই একটা গাও না গাওয়া শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে এই রাজ্যের রাজ্যপাল বিজেপির নির্দেশে তিনি কিন্তু এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা করছে। এবার এই কথাটা হঠাৎ করে হাওয়ায় তো ভেসে আসছে না। ডেফিনিটভাবে আইবি রিপোর্ট আছে এবং তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র যে কড়াভাবে ভাবনা চিন্তা করা শুরু করেছে, ইমপ্লিমেন্ট করবে কি করবে না সেটা তো কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে। কিন্তু বাংলা নিয়ে যে কড়া ভাবনা চিন্তা হচ্ছে এবং সেটা তৃণমূল কংগ্রেসকে রীতিমতো সমস্যায় ফেলে দিতে পারে, সেইটা বুঝেই কিন্তু এই কথাগুলো বলতে শুরু করেছে। এই কথাগুলো কিন্তু এতদিন তৃণমূলের মুখে শোনা যায়নি। ফলে আল্টিমেটলি বাংলা নিয়ে কি করবে সেটা হয়তো কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে। কিন্তু যারা ভাবছেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহ বাংলা নিয়ে চোখ বুজে আছে এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা লাইসেন্স দিয়ে রেখেছেন, যা খুশি তাই করুন, তা কিন্তু নয়। সেখানে কিন্তু রীতিমতো এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। এরই মাঝে বাংলার রাজ্য নেতাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে আরজিকর ইস্যু গোটা বাংলার আত্মাকে কার্যত নাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষ যারা রাজনীতি থেকে দূরে থাকেন তারাও এটার মধ্যে ইনভলভ হচ্ছেন। সুতরাং কোনোভাবেই এই ইস্যুটাকে হাতের বাইরে যেতে দেওয়া হবে না এবং সেই জন্য রাজ্য নেতাদের যা যা করার সেই কাজটা তাদেরকে করতে হবে এবং সেটার কিছু কিছু ইমপ্লিমেন্টেশন দেখা যাচ্ছে। এবং এই যে সময়টা এনগেজমেন্টটা থাকবে তার মধ্যেই হয়তো দিন ৩, ৪, ৫-এর মধ্যে এই নিয়ে কিন্তু একটা বড় সিদ্ধান্ত দিল্লি নিয়ে নিতে পারে। বন্ধুরা, কি বলবেন দিল্লির এই পুরো যে রাজনৈতিক ব্যাপারটা রয়েছে, বাংলা নিয়ে ভাবনা চিন্তা রয়েছে এবং যেভাবে প্রসিড করতে চলেছে সেইটা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।